কনস্টেবল দুজনেই ঠোঁট টিপে হাসি আটকালো। শিশিরের মাথা ঘুরছে, ভন ভন করছে। একটু অজ্ঞান হওয়া গেলে কি খুব ক্ষতি কিছু হয়ে যেত? ধুর, অজ্ঞান হওয়ার কোনো মন্ত্রও তো তাদের জানা নেই। উঠে দাঁড়ানোর সময় অজান্তে বেরিয়ে এলো একটি আত্মচিৎকার। আহ! লজ্জায়, শরমে, ভয়ে শিশিরের চোখে পানি চলে এলো। রুদ্রাণীতে যুক্ত হওয়া সবাইকে দীক্ষা মজুমদার তার আন্তরিক ভালোবাসা জানালো। শুভ সকাল। মোবাইলের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আজকের পোস্টটা লেখার সময় তার চোখে মুখে ছিল নরম অথচ দৃঢ় এক আলো। জীবনের এই মুহূর্ত, মাতৃত্বের প্রথম স্পর্শ আর একদম নতুন করে শুরু করা ব্যবসার চ্যালেঞ্জ, দুটোই যেন তাকে একই সাথে ভয়ও দেখাচ্ছে আবার শক্তিও দিচ্ছে। আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আমার গর্ভের সন্তানও ভালো আছে। আমরা অনলাইনে যাত্রা এখনও শুরু না করলেও অফলাইনে কাজ চলছে। খুব শীঘ্রই আপনাদের সামনে কিছু নিয়ে আসব। তবে তার আগে জানতে চাই, আপনারা কোন জিনিসটার অপেক্ষায় আছেন? কোনটা আগে আনলে ভালো হবে বলে মনে করেন? একটু থেমে দীক্ষা স্ক্রিনে নিজের ডিজাইনগুলো দেখে নিল। ওয়ান পিস, টু পিস, ফতুয়া, ওর শেখা আঁকা আঁকির খুঁটিনাটি থেকে তৈরি করা নরম লাইন, ফুলের নকশা আর রঙের নীরব খেলা, সব কিছু যেন নতুন স্বপ্নের প্রথম বীজ। শাড়ি আর থ্রি পিসের কাজ সময় সাপেক্ষ, তাই ভাবছি একটু ছোট থেকে শুরু করি। আপনাদের পরামর্শ চাই। শেষে নিজের নাম লিখে পোস্ট আপলোড করে দিল। মুহূর্তের মধ্যে কয়েকশো লাইক জমে গেল। কমেন্টগুলো দেখে দেখে তার বুকের ভেতর আনন্দের ঢেউ উঠল। সবাই উৎসাহ দিচ্ছে, শুভকামনা জানাচ্ছে। প্রথমবারের মতো সে অনুভব করলো সে একা নয়, তার পাশে আছে লক্ষ নারীর ছায়া। দীক্ষা ফোন লক করে একটা গভীর নিঃশ্বাস ফেলে। তার এখনো বহু পথ বাকি, স্বপ্নের নৌকা এখনো জলে নামেনি, কিন্তু হাতের মুঠোয় থাকা এই সমর্থন তাকে পথ দেখাচ্ছে, সাহস দিচ্ছে। তারপর সে নিজের ছোট ওয়ার্ক টেবিলে বসে গেল। সাদা কাগজ, টুকটুকে রং পেন্সিল আর একগুচ্ছ অনামা স্বপ্ন দীক্ষা আবারও আঁকতে শুরু করলো, যা একদিন তাকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য করবে। এদিকে ট্রিনার নতুন জীবনের সূর্য উঠেছে ঠিকই, কিন্তু তার আলো ট্রিনার কাছে তেমন উজ্জ্বল নয়। অরুণিমা চৌধুরী সকাল সকাল কাজের জন্য বেরিয়ে গেছে। বিশাল অট্টালিকার দরজা বন্ধ হওয়ার শব্দ যেন ট্রিনার বুকের ভেতর আর একটা শূন্যতা তৈরি করলো। আজ তার প্রথম অফিসিয়াল দিন। দুই ছেলেকে সামলালো আরহাম আর আয়ান। ডাইনিং রুমটা নিঃশব্দে থরথর করছে। বিলাসিতায় তৈরি জায়গাটা যেন এক সোনালি খাঁচা। দৃশ্য তো মুক্ত মনে হলেও বাস্তবে বন্দী। বড় ডাইনিং টেবিলে দুই ভাই রাজা মহারাজার ভঙ্গিতে বসে আছে। বিশাল ঘরে তাদের গলার আওয়াজ সামান্যই, কিন্তু ভাবভঙ্গির ঊর্ধ্বত্ব যেন দেয়ালে প্রতিফলিত হয়ে ফিরে আসছে। তৃণা ধীরে এগিয়ে গেল। হৃৎপিণ্ড ধুকপুক করছে তার, তবু মুখে টেনে টেনে হাসি ধরে রাখলো। তোদের নাম কি বাবুরা? আরহাম প্রায় 10-11 বছরের মতো বুদ্ধিদীপ্ত ছেলেটা ট্রিনার দিকে এমনভাবে তাকালো যেন সে কোনো অদ্ভুত প্রাণী দেখছে। কোনো উত্তর দিল না, বরং আয়ানকে ইংরেজিতে বলল। Look at her accent, Diane. So rustic. আয়ান খিলখিল করে হাসলো, হাত তুলে ট্রিনার ওনার দিকে ইশারা করেই বলল। She looks like a maid. Brother, is she new? ট্রিনার কান লাল হয়ে উঠল। শব্দগুলোর মানে তার কাছে অপরিচিত নয়, অবজ্ঞা, বিদ্রুপ, ছোট করে দেখা, সবই সে বুঝলো, কিন্তু প্রতিউত্তর দেওয়ার মতো সম্পর্ক এখনো গড়ে ওঠেনি। তাই সে শান্ত স্বরেই বলল। আমি তোমাদের দেখাশোনা করার জন্য এসেছি। এখন পড়াশোনার সময়। তোমরা কি এখনই পড়বে না ঘরের টেবিলে বসবে? আরহাম চোখ ঘুরিয়ে ঠান্ডাভাবে বলল। Really? Who gave you the authority? আমাদের রুটিন আমরা জানি। You are just the caretaker. কেয়ারটেকার শব্দটা ট্রিনার বুকে বিঁধে গেল। জীবনে কত অপমানই সে সহ্য করেছে, কিন্তু এইভাবে একজন শিশুর কাছেও তাকে অপমানিত হতে হবে? কোনোদিন কি কল্পনাতেও ভেবেছিল তা? ট্রিনার বুকটা হালকা কেঁপে উঠল। সে আয়ানের দিকে তাকালো। ছেলেটা তার মুখের সামনে দাঁড়িয়ে ভেঙচি কাটছে। আয়ান বড়দের সঙ্গে এমন আচরণ করে না, এটাকে ম্যানার্স বলে না। ট্রিনা এবার একটু কঠোরই হলো। আয়ান আরো বেয়ারা হয়ে উঠল তাতে। সে টেবিল থেকে উঠে একদম ট্রিনার সামনে এসে দাঁড়ালো। I will do what I want. You are not my mom. ট্রিনা গভীরভাবে শ্বাস নিয়ে বলল। মা না হলেও তোমাদের দেখাশোনার দায়িত্ব যখন আমাকে দেওয়া হয়েছে, তখন তোমাদের আদব কায়দা, আচার ব্যবহার শেখানোটা আমার দায়িত্বের ভেতর পড়ে। গম্ভীর হয়ে উঠল ট্রিনা, চোখে মুখে কঠোরতা ফুটিয়ে তুলেই বলল। তুমি এখন টেবিলে যেয়ে বসো। কিন্তু কথা শেষ হওয়ার আগে ছটফটে আয়ান ঠোঁট উল্টে সরাসরি থুতু ছুঁড়ে মারল ট্রিনার মুখে। ঘরের বাতাস স্থির হয়ে গেল সঙ্গে সঙ্গে। এক সেকেন্ড ট্রিনা কিছুই বুঝতে পারল না, তারপরই ধপ করে চলে উঠল মগজের ভেতরটা।
এত বয়সে প্রথম এমন অপমান, তাও কিনা হাঁটুর বয়সে একটা ছেলের কাছে। কি বেয়াদব, কি অসভ্য। রাগে গাল জ্বলে গেল তৃণার, মেজাজ হারিয়ে চর দিয়ে বসলো হঠাৎ করে। একটা থাপ্পড় পড়ে গেল আয়ানের গালে। অসভ্য ছেলে। দাঁত কিরমির করে তৃণা বলল, মাটা তো এই জন্যই মরে গেছে, বেঁচে থেকে এসব বেয়ারাপনা দেখতো নাকি? শব্দগুলো বেরিয়ে আসার সাথে সাথে তৃণার বুক ধড়ফড়ে উঠল। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আয়ানের ভাষা ভাষা চোখ জোড়ায় চিকচিক করে ওঠা নোনা জল। এই ছেলেটাও কম যেদি না, একটা কাজের মেয়ে তার গালে চড় মেরেছে, আয়ান চৌধুরীর গালে। আয়ান এক মুহূর্ত দেরি করলো না, কাবার বসিয়ে দিল তৃণার হাতে। ওর পাতলা তীক্ষ্ণ দাঁত ভেদ করে ঢুকে পড়লো চামড়ার ভিতরে। তৃণার চামড়ায় ব্যথার বিদ্যুৎ ছুটে গেল। চিৎকার বেরিয়ে এলো তার মুখ থেকে, রক্তের ধাতব গন্ধ ভেসে উঠল। হাতের উপর আঁচড়ের মতো দাঁতের দাগ ফুটে উঠেছে। এতক্ষণ মজা দেখছিল আরহাম, এবার সে ঝটকা দিয়ে উঠে দাঁড়ালো। ইউ বিচ, সাহস কত বড় তোমার? সে চিৎকার করে উঠল। আমার ভাইকে মারো? আজ পাপা আসুক, দেখি তোমাকে। তৃণা তার হাত চেপে ধরে মুখ নামিয়ে দ্রুত রুম ছাড়লো। তার মুখে এখনো থুথুর দাগ, হাতে কামড়ের দাগের যন্ত্রণা, মনে এক অপমানের ধাক্কা। গতকাল পর্যন্ত সে ভাবতো পালিয়ে এসে বাঁচলো, শিশিরের মারধর, অপমান, অনিশ্চিত জীবন সব থেকে মুক্তি পেল। কিন্তু আজ আবারও একটি শিশুর হাতে অপমানিত হলো সে। একটি শিশুর কামড়ে রক্ত ঝরছে, আর একটি শিশুর গালমন্দে তার হৃদয় রক্তাক্ত। নতুন জীবন, নতুন আশ্রয়, সবটাই হঠাৎ করে ধাঁধায় পরিণত হলো। তৃণা বুঝে গেল এই বাড়িটাও তাকে সহজে গ্রহণ করবে না। এখানে তার প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত হবে এক একটা পরীক্ষা। সন্ধ্যা নেমেছে, চারপাশে ঝিঝি পোকাদের সম্মিলিত ডাক। বকুল সেই তখন থেকে অস্থির অস্থির করছে, বারবার ঘরের ভেতর আসে যায়। আজ শান্তর আসার কথা, সেই আশাতেই সে নিজেকে যত্ন করে গুছিয়েছে, যা কোনো দিন করেনি তাই করেছে। নতুন ভাঁজ ভাঙা হালকা গোলাপি রঙের থ্রি পিস বের করে পড়েছে, চুলগুলো বেনি গেঁথে মাথায় ওড়না টেনেছে, চোখের নিচে একটু কাজল লাগিয়েছিল। তারপর মনে হলো ভালো লাগছে না, তাই কাপড় দিয়ে ঘষে তুলতে গিয়ে লেপটে গেল চোখের নিচ। পানি দিয়েও উঠল না। বকুলের মনটাই খারাপ হলো তাই দেখে। কোনো লুকোচুরি নয়, আজ শান্তকে তার মনের সব কথা সে খুলে বলবে। ভালোবাসার প্রথম স্বীকারোক্তি, যা এতদিন কেবল তার বুকের গভীরে জমেছিল বছর বছর ধরে। তার অস্থিরতা টের পেল বাড়ির সকলেই। রান্নাঘরে থালা বাসন হাত থেকে একটু পরপর ছুটে পড়ছে, তাই দেখে খালেদা বেগম অবাক গলায় বললেন, এই মেয়ে, কি হয়েছে তোর? শরীর খারাপ? না ফুপু। লজ্জায় প্রায় দৌড়ে পালিয়েছিল বকুল। এই মন উচ্চাটনের খবর সে কাউকে জানাবে কেমন করে? ঠিক 7টা বাজে কেটে কড়া নাড়া শব্দ হলো। বকুল বিদ্যুৎ স্পৃষ্টির মতো ছুটে গেল, তার হৃৎপিণ্ড ততক্ষণে গলা পর্যন্ত উঠে এসেছে। গেট খুলে সামনে শান্তকে দেখে বকুলের সমস্ত শরীর হিম হয়ে গেল। লোকটা একটা সময় মতো এসেছে। শান্ত গেট পেরিয়ে ভেতরে এলো, পরনে পরিষ্কার শার্ট, হাতা কোনোই অবধি কোটানো। এই শীতেও মানুষটার গায়ে আলগা কোনো সোয়েটার নেই, চোখে একটা নতুন ধরনের উজ্জ্বলতা। সে বকুলের দিকে তাকালো, কিন্তু তার দৃষ্টিতে সেই অভিমান বা হাসি কোনোটাই নেই, বরং একটা গম্ভীর গুরুত্বপূর্ণ কথার আভাস। শান্ত ভাই, আসুন আসুন। বকুলের কণ্ঠস্বর কাঁপছে, তবে সে চেষ্টা করলো স্বাভাবিক থাকার। শান্ত ভেতরে ঢুকলো, কিন্তু বকুলের দিকে বিশেষ মনোযোগ দিল না। তার চোখ শুধু ভিতরের ঘরের দিকে। আপা ভেতরে আছে? শান্তর প্রশ্নটা সরল, কিন্তু বকুলের কানে সেটা যেন বারুদের মতো ফাটলো। বকুল অবাক হলো। হ্যাঁ আছে। কেন? তাকে আমার দরকার, বিশেষ দরকার। বিশেষ দরকার মানে? বিরক্ত করিস না, জরুরি দরকার। এই যা, একটা কথা আছে। বকুলের মেরুদণ্ড বেয়ে একটা শীতল ঘাম ফোঁটা ছুটে গেল। তো কি কথা? কণ্ঠস্বর এবার অস্বাভাবিক হারে কাঁপছে, চেয়েও গোপন করতে পারছে না হৃদয় দুর্বলতা। শান্ত অবাক হলো, একই সঙ্গে ভ্রু কুঁচকালো। তা তোকে জানাতে হবে? বকুল চোখ সরালো, তার চোখ ভার ভার লাগছে। নিশ্চয়ই অবাধ্য পানিরা এসে জড়ো হয়েছে। সে পানি আর কেউ দেখুক বা না দেখুক, এই মানুষটা না দেখুক, এই মানুষটার সেই অধিকার নেই। ইনি তো বকুলের কেউ না। কিছু কথা অনেকদিন ধরে গোছাচ্ছে, বুঝছিস? আজকে ওনাকে বলতে চাই, আল্লাহ জানে শোনার পর কি রিয়েকশন দেয়, তবে আশা করি ভালোই দেবে। এই আমাকে ফিটফাট লাগছে তো, না মানে ওনার সামনে দাঁড়াতেও একটা যোগ্যতা লাগে, সেটুকু তো আছে নাকি? কিরে, ওদিকে চেয়ে আছিস কেন? এদিকে দেখা। এই বকুল। বকুল নিচু হলো, বাহানা করলো কিছু একটা পড়ে গেছে গা থেকে। চট করে মুছে নিল চোখের জোড়া, মুখ তুলে সামান্য হাসলো, মলিন হাসি ধরা গলায় আওড়ালো, দারুণ লাগছে, একদম যোগ্য। সত্যি বলছিস? ঝলমলে শোনালো শান্ত কণ্ঠস্বর, একদম 3 সত্য। যা দোয়া করে দিই,
তোরে আল্লাহ ভালো কিছু দেখ। এই শোন, কি চাস আমার কাছে? যা চাইবি দেবো, সত্যি বলতেছি। চাইবো? কি চাইবো আপনার কাছে? বকুল শুধালো। যা খুশি। যা চাইবো তা কি আপনি আদৌ দিতে পারবেন শান্ত ভাই? শান্ত থতমত খেয়ে গেল। কেন, অনেক দামি নাকি? অনেক দামি, অনেক দামি। আপনার সাধ্য কই? বকুল আবারও মুখ ফিরিয়ে নিল। বারবার চোখ ভরে উঠছে তার। সে সঙ্গে দুমড়ে মুচড়ে যাচ্ছে বুকের ঠিক মধ্যিখানটায়। কোনো মতেই বলল, যান ভেতরে যান, আপা আছে। তুই কোথায় যাস? জাহান নামে, আপনার ব্যাপার না। বকুল দ্রুত গতিতে পা চালিয়ে প্রায় দৌড়ে পালালো। আর এক মুহূর্ত দাঁড়ালে বুঝি চোখ উপচে টপ টপ করে করতে পড়তো নোনা বৃষ্টির ধারা। এই দুঃখ, এই কষ্ট কেবল তার একার। এখানে শান্তর কোনো ঠাঁই নেই, এক চুল পরিমাণও না। ওর যাওয়ার দিকে অবাক দৃষ্টিচোরা মেলে তাকিয়ে রইল শান্ত, ভ্যাবলাদের মতো। ঠোঁট ভেঙে অজান্তেই আওড়ালো। আজব তো। তারপর নিজেও রওনা হলো কাঙ্ক্ষিত ঘরটির দিকে। বুকের ভেতরে জোরদার দামামা বাজাচ্ছে কেউ। আচ্ছা, সে কি বলবে, নাকি সব শুনে দীক্ষার কাছে একটা হাসির পাত্র হয়ে উঠবে? মেয়ে মানুষের মন তো বোঝা যায় না। তারা ভাবে সব আবেগ শুধু মেয়েদেরই দখলে। ছেলেদের ভেতর কিছু নেই। শীতের বাতাস জানালার শার্শিতে ধাক্কা খেয়ে যাচ্ছে অবিরাম। ঘড়িতে সময় প্রায় 7:30। দীক্ষা তার ঘরের আরামদায়ক খাটে হেলান দিয়ে বসে, হাতে ফোন। যদিও তার চোখে ফোনের স্ক্রিন, কিন্তু মনটা তখনও দূর আকাশের তারাদের হিসেব করছে। এই মুহূর্তে সে কেবল তার অনাগত সন্তানের জন্যই একটা স্থিতিশীল ভবিষ্যৎ কামনা করে। দরজায় সামান্য টোকার শব্দ হতে দীক্ষা চোখ তুলে তাকালো। দাঁড়িয়ে আছে শান্ত। ভেতরে আসি? অনুমতি নিতে হয় নাকি? শান্ত সামান্য জড়তা ভাবে ভেতরে ঢুকলো। তার চোখ মুখে এক ধরনের দ্বিধা, যেন সে এক বিশাল সত্য বলার ভার নিয়ে দাঁড়িয়েছে কোনো নানি দরবারে। দীক্ষা ফোন নামিয়ে রেখে হাসলো। তারপর কি ব্যাপার? আপনি এলেন শেষমেশ? মান অভিমান ভাঙলো? লজ্জায় লাল হলো সন্তান নাকের পাটা। এমন কিছু না। আমি কিন্তু সব বুঝি। দীক্ষা মিটমিট করে হাসছে। শান্তর ভীষণ ভালো লাগছে দেখতে। সে এগিয়ে এসে বসলো, দূরত্ব বজায় রেখে। না মানে, এমনি এলাম। শরীর কেমন আছে আপনার? বেশি দুর্বল লাগছে না তো? দুর্বলতা তো একটু আছে, তবে আমি সামলে নিচ্ছি, চিন্তা করবেন না। এরপর দুজনের মধ্যে শুরু হলো কাজের কথা। শান্ত নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছে এই ফাঁকে। আমি ভাবছিলাম আমাদের কাজটা এবার শুরু করে দেওয়া দরকার। বেশি দেরি করা ঠিক হবে না, কি বলেন? প্রথমে আমরা ত্রিভুজ দিয়ে শুরু করি, অতি ডিজাইনগুলো বেশি ফুটে উঠবে। দীক্ষা মাথা নাড়ালো। কাজ তো শুরু হয়ে গেছে অলরেডি, তবে 3 পিস নয়, 1 পিস, 2 পিস এগুলো আগে ধরবো। এগুলো আবার কি? শুধু জামাকে বলে 1 পিস, পাজামা সহ 2 পিস। ও। ওগুলোতে খাটনি কম। 3 পিস বা শাড়ি তো বিশাল ব্যাপার। শুরুতেই এত বড় কিছু তৈরি করা আমার ভয় করে। তাছাড়া পুঁজিরও একটা ব্যাপার আছে। তা ঠিক আছে। চিন্তা করবেন না, আমি আপনাদের উপর চাপ ফেলবো না। আরে না না, এসব কি কথা? আমি সব সামলে নেব। আপনি শুধু ডিজাইনগুলো ধরিয়ে দিন, আমি উস্তাদকে বুঝিয়ে দেব। শান্ত কথা বলে যাচ্ছে, অথচ তার হাত দুটো মুঠোর ভেতরে। সে নিজের অজান্তেই বারবার হাত মুঠো করছে, খুলছে, যেন কোনো একটা কথা তার গলায় দলা পাকিয়ে যাচ্ছে, যা কিছুতেই বাইরে আসছে না। দীক্ষা শান্তকে দেখলো নীরবে। এই ছেলেটা সবসময় একটা অস্থিরতার ভেতর দিয়েই থাকে, তবে আজকের এই তোলপাড় অন্যরকম, অন্য কিছুর ইঙ্গিত। কিছুটি হয়েছে। দীক্ষার চোখ এড়ায় না। দীক্ষা প্রসঙ্গ পাল্টে হঠাৎ বলে উঠল, কিছু হয়েছে? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কিছু বলতে চাইছেন আমাকে? বলুন না। আসলে আপনি কি ভাববেন সে বই। শান্ত মাথা নিচু করলো। তারপর হঠাৎই দীক্ষার চোখের দিকে তাকালো। সেই চোখে কোনো কটূক্তি নেই। আমি কিছু মনে করব না, আপনি যা বলতে চান বলুন প্লিজ। তবু দোনামোনা করলো শান্ত। সত্যি বলবে নাকি বলবে না এখনো ভেবে চলেছে সে। কি হলো, এখানে দ্বিধায় ভুগছেন? বললাম তো নিশ্চিন্তে বলে ফেলুন, আমার অত মাইন্ডের নাই, বলুন। একটা লম্বা শ্বাস ছেড়ে বলে উঠলো ছেলেটা। আমি না আপনার একজন শুভাকাঙ্ক্ষী। কোনো কারণ ছাড়াই আপনাকে আমার খুব ভালো লাগে। আপনি যখন হাসেন আমার হৃদয় জুড়িয়ে যায়। আপনার ভালো হোক, আপনি শান্তিতে থাকেন, আমি মন থেকে শুধু এটাই চাই। শান্ত এক মুহূর্ত থামলো, তার চোখে আর্দ্রতা ফুটে উঠেছে। আমি জানি আপনার জীবনে এখন অনেক কষ্ট, আপনার এখন একজন সঙ্গীর দরকার। আমি আপনার সঙ্গ দিতে চাই, আপনার পাশে থাকতে চাই। আপনি দয়া করে আপনার যত চিন্তা আছে সব আপাতত ঝেড়ে ফেলুন। অনাগত অতিথির কথা ভাবুন, তার জন্য একটা সুন্দর পৃথিবী তৈরি করার কথা ভাবুন। দীক্ষা চোখ বড় করে শান্তর কথাগুলো গিলছে। অবাক হয়েছে সে।
বুকটা ধুকধুক করছে তার। তবে কি শান্ত তাকে? না না, এ হতে পারে না, হওয়া উচিত না। দীক্ষার এই জীবনে আর কাউকে সে জীবনসঙ্গী হিসেবে চায় না, অন্তত শান্তকে নয়। শান্ত তার চেয়েও বয়সে ছোট এবং তাদের মধ্যকার সেই সামঞ্জস্যতা নেই বা একজন জীবনসঙ্গীর কাছে খুঁজবে দীক্ষা। ইয়া রব, বাঁচান আমাকে, এই পরিস্থিতি থেকে বাঁচান। মন যেন প্রার্থনা করে চলে দীক্ষার, কিন্তু শান্তর পরের কথাগুলো সেসব আশঙ্কাকে এক লহমায় মুছে দিল। আমার না কোনো বড় বোন নাই আপা। ছোট ভাই বোন থাকলেও বড় বোন থাকলে কেমন নির্ভরতা পাওয়া যায়, আমি সেটা কোনোদিনও পাইনি। যখন প্রথম আপনার কষ্টগুলো দেখলাম তখন কেন জানি মনে হইল আপনি যদি আমার বড় বোন হইতেন। শান্ত দৃঢ় গলায় শেষ করতো পরের কথাগুলি। আমি আপনাকে বড় বোনের জায়গাটাই আসন দিচ্ছি দীক্ষা আপা। আমি আপনাকে কোনোদিনও ছোট চোখে দেখি নাই। এই কথাগুলো আমি অনেকদিন ধরেই আপনাকে বলতে চাইছিলাম, কিন্তু সাহসে খোলায় নাই। আজ বলে ফেললাম, যাতে আপনিও আমাকে আপনার ছোট ভাই হিসেবে গ্রহণ করেন। দীক্ষার চোখে এবার সত্যি সত্যি জল এলো। সেই জল আর কষ্টের নয়, নির্ভরতা আর ভালোবাসার। শিশিরের বিশ্বাসঘাতকতা, তৃণার তীব্র ঈর্ষার পরে এরকম মানুষ থেকে নির্মল ভালোবাসা পাওয়াটা যেন স্বর্গের আশীর্বাদ। সে উঠে বসলো, তার শরীর জুড়ে তখন এক অদ্ভুত আবেগ। শান্ত ভাই, আপনি আমাকে আপনার ছোট ভাই হিসেবে মেনে নেন না প্লিজ। আমি কথা দিতেছি, আপনার কোনো অযত্ন আর অসম্মান এই শান্ত বেঁচে থাকতে হবে না। যে বা যারাই আপনাকে কষ্ট দিতে আসবে সবটির একদম আলু পেদানি দিয়ে বাপের নাম বলে ছাড়বো। আর আপনি ওরে নিয়েও কোনো চিন্তা করবেন না, বুঝছেন? আমি ওর আপন মামা আছি, ভাইবা রাখছি। ওরে মাদ্রাসায় দেব। ছোট থেকে আল্লাহর কালামে বড় হবে, ভদ্র হবে, হাফেজ হতে পারলে তো আলহামদুলিল্লাহ, নইলে মাদ্রাসায় কলেজ পাশ দিয়া ডাক্তারিতে দিয়ে দেব। বংশে একটা ডাক্তার থাকা ভালো, তাই না আপা? বুড়া হইলেও অল্প টাকার চিকিৎসা পাওয়া যাবে, ডাক্তারি কইরেও অনেক বড় হবে। তারপর খালি টাকাই টাকা, আপনার আর কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না। মামা হিসেবে আমিও একটু আরাম করতে পারবো, বুঝেন নাই? দীক্ষা হাসছে, শব্দ করে হাসছে। ও সেই হাসি যেন ঘর ভর্তি উষ্ণ আলোর মতো ছড়িয়ে পড়ছে। হাসতে হাসতে চোখ দিয়ে টলমল চোখের পানি গড়িয়ে পড়ল, কিন্তু আজ সে সেগুলো মুছতে চাইল না। শান্ত এক মুহূর্ত দাঁড়িয়ে মুগ্ধ হয়ে দেখল, হাসির সঙ্গে চোখের পানির মিলনে মেয়েদের মুখে যে অদ্ভুত সৌন্দর্য ফুটে ওঠে তা ভাষায় বোঝানো যায় না। তার মুখ থেকে অনায়াসে বেরিয়ে এলো, মাশাল্লাহ, আল্লাহ আমার এই বোনটাকে সবসময় এমনই হাসি খুশি রাখো। দীক্ষার জীবনের সব শূন্যতা যেন ধীরে ধীরে পূর্ণ হতে শুরু করেছে। রাব্বুল আলামিন একে একে তার দুঃখগুলো সরিয়ে দিয়ে সুখের আলো ঢেলে দিচ্ছেন। সে আলোতে দীক্ষার মন নতুন করে বাঁচার শক্তি পাচ্ছে। কিন্তু পৃথিবীটা সবসময় এমন সমান হয় না। দীক্ষা যেখানে ধীরে ধীরে জীবনের সুরভি পাচ্ছে, ঠিক তার উল্টো প্রান্তে শিশিরের নাভিশ্বাস হচ্ছে। তার শরীরের ওপর একটার পর একটা লাঠির আঘাত পড়ছে। প্রতিটা বাড়িতে চোখের সামনে লাল নীল সবুজ হলুদ এক একটা রং আতশবাজির মতন ফেটে উঠছে। তবু ওসি সাহেব একটু মানবিক, তিনি স্পষ্ট বলে দিয়েছেন, ওপরের দিকে যত লাগে লাগুক, নিচের দিকে যেন আম গাছের পাতাও না নড়ে। অর্থাৎ মারধর হবে, তবে নিয়ম মাফিক। আহারে বেচারা, ডাক্তার সেলাই দিয়ে দিয়েছে, ব্যথায় মুখ বেঁকে আছে, দাঁড়াতে হয় 2 পা 3 হাত ফাঁক করে, যেন পদ্মাসনের এক বিপরীত সংস্করণ। একটু নড়াচড়া করলেই এমন চিৎকার দেয় যে থানার পাশে থাকা কাকেরাও থমকে তাকিয়ে থাকে। পরবর্তী বাড়িটা আরো জোরে পড়ল। শিশির আর সইতে পারল না, ওর হয়ে গেল। গরম পানি পড়লো এক কনস্টেবলের পায়ের ওপর। তিনি লাফ দিয়ে ছিটকে সরে দাঁড়ালো, নাক মুখ কুচকে বলে উঠল, শালার ওই দুইটা না কাইটা একটা কাইটা নিয়ে গেলে একদম ভালো হতো। শালার পুত, মুতার জায়গা পাস না? শিশির চোখ বন্ধ করে নিল। জীবনটা তার এমন নরকে পরিণত হলো কেন? বৈঠক বসবে চৌধুরীদের হল ঘরে, এমনটাই ভেবে রেখেছিল তৃণা। কিন্তু তাকে অবাক করে দিয়ে অরুণিমাভ চৌধুরী তাকে নিজের বেডরুমে ডেকে পাঠালেন। তৃণা গুটিসুটি পায়ে গিয়ে দাঁড়ালো দরজার সামনে। উসখুস করতে থাকা গলায় শুধালো, আসবো? সাদা শুভ্র রঙের পাঞ্জাবি পরিধান করেছেন তিনি। আবার কোথাও বেরোবেন বুঝি? আয়নার ভেতর দিয়ে তৃণার দিকে দৃষ্টি নিক্ষেপ করলেন। হালকা গলায় বললেন, এসো। ট্রিনা ভেতরে ঢুকলো। ওকে কী জন্য ডাকা হয়েছে সেটা বেশ ভালো করেই বুঝতে পারছে, কিন্তু এর পরিণামে কী শাস্তি দেওয়া হবে তা ধরতে পারছে না। এই লোককে দেখেও ততটা কঠিন কেউ মনে হয়নি, তবে নিজের ছেলের ব্যাপার যখন, কঠোর হতে কতক্ষণ, হয়তো বের করে দেবেন। ট্রিনা ভেতরে দিয়ে ভয় পাচ্ছে, কিন্তু ওপর দিয়ে যথেষ্ট শক্ত মনোভাব দেখে নিজে থেকেই বলল, দেখুন, যেটা হয়েছে সেটা অজান্তেই হয়ে গেছে। আমি ইচ্ছাকৃতভাবে কিছু করতে চাইনি।
অরুণিমা কিছু বললেন না, যেন শুনতে পাননি। নিজের কাজ যত্ন সহকারে করে যেতে লাগলেন। পাঞ্জাবির কলার ছেড়ে দুটো টান দিয়ে ফিটিংটা আরও একবার যাচাই করে নিলেন। বুকের বোতামগুলি সুন্দর করে আটকালেন। ড্রেসিং টেবিলের সামনে থেকে পারফিউমের শিশিটা তুলে নিয়ে 3টে স্প্রে করলেন, একদম বেছে বেছে নির্দিষ্ট জায়গায়, যেন অন্য কোথাও পারফিউম লাগানো বড় কোনো গুনহা বা অপরাধ। ট্রিনা অবাক মুগ্ধতা নিয়ে মানুষটিকে দেখছে। কে বলবে এই লোকের এত বয়স? তার গাম্ভীর্য, তার অ্যাটিটিউড, সব কিছু ট্রিনাকে কেমন একটা ঘুরে ফেলে দিচ্ছে। সে চোখ সরাতে পারছে না, মন্ত্রমুগ্ধের মতো চেয়েই আছে। মানুষটির কর্মকাণ্ড তাকে বেশ আনন্দ দিচ্ছে। হঠাৎ করেই ভদ্রলোক আয়নার ভেতর দিয়ে আবারও তার দিকে তাকালেন। ট্রিনা তাকিয়েছিল। দুজনের চোখাচোখি হতে ট্রিনা চোখ নামিয়ে নিল। অরুণিমা মৃদু হাসলেন। হাতঘড়িটা পেঁচিয়ে নিতে নিতে বললেন, তুমি আমাকে মিথ্যা বলেছ ত্রিনা। ট্রিনা বিস্ময়ে হতবিহ্বল হয়ে গেল। ঢোক চাপলো অজান্তেই। বুকের ভিতর ধক করে ধক করছে। কি কি মিথ্যে বলেছি? তোতলাচ্ছ কেন? এখানে তোতলানোর মতো কিছু তো হয়নি। অরুণিমা মৃদু হাসলেন। ভয় পাচ্ছ কেন? এর মানে সত্যি তুমি আমাকে মিথ্যা বলেছ? ট্রিনা কোনো রকমের জবাব দিতেই পারল না। একটু আগের ঘোর কেটে গেছে তার। এই মুহূর্তে মানুষটিকে আর সরল নয়, বরং বেশ জটিল লাগছে। কঠিন নয়, ইস্পাত দৃঢ় মনে হচ্ছে। ট্রিনা আবারও ঢোক গেল। এই বাড়িটা ছাড়া তার মাথার উপর আর কোনো ছাদ নেই। এই বাড়ি থেকে বের করে দিলেই তার কোথাও যাওয়ার জায়গা থাকবে না। যেভাবেই হোক ওনার পায়ে পড়ে গেলেও এখানেই থাকার ব্যবস্থা করতে হবে। অরুণিমা বের হবেন, অত্যন্ত জরুরি মিটিং আছে তার। আজ রাতটা ফিরবেন না আর। টেবিলের উপর অনেকগুলো কাগজ ছড়িয়ে ছিটিয়ে, সেখান থেকে কিছু পেপার আলাদাভাবে বাছাই করে নিয়ে উনি একটা ব্যাগে ঢোকাতে ঢোকাতে কথা ছুড়ে দিলেন, আমার 2 সন্তান আমার হৃৎপিণ্ডের 2টি অংশ। তাদের মা চলে যাওয়ার পর আজ পর্যন্ত কোনো দিন আমি তাদের শাসন করিনি। যখন যা চেয়েছে তাই দিয়েছি। সেখানে তুমি এসেই আমার কাছে সবটাই বলেছে। তবে সেই বলাতে যে মিথ্যাও মেশানো আছে তাও আমি জানি। ওরা যে মা হারিয়ে বকে গিয়েছে সেটা আমি আরও আগে থেকে বুঝতে পেরেছিলাম, কিন্তু কখনো ওদের বুঝতে দেইনি। ভেবেছি ওরা না কষ্ট পায়। তুমি যেটা করেছো সেটা একদিক দিয়ে ঠিক, আবার অন্য দিক দিয়ে ভুল। কিন্তু আয়ানও তোমাকে পাল্টা আঘাত করায় কাটাকাটি হয়ে গেছে। পরের বার থেকে তুমি শাসন করো, কিন্তু কখনো শারীরিকভাবে আঘাত করে নয়। যদি করেছো তবে এই বাড়িতে সেদিন তোমার শেষ দিন। ট্রিনা মাথা নিচু হয়ে শুনল, মৃদু মাথা ঝাঁকালো। অরুণিমাভু আর কিছু বললেন না, বেরিয়ে গেলেন। তবে একটা খচখচানি রেখে গেলেন ট্রিনার ভেতর। তিনি কি মিথ্যার কথা বললেন? ট্রিনার কোনো সত্যিটা সে জেনে গেছে। ভাবতে ভাবতে মাথায় চক্কর দিয়ে উঠল মেয়েটার। গা গুলিয়ে এলো, সহ্য হলো না। দৌড়ে অরুণিমা চৌধুরীর বাথরুমে হড়বড় করে বমিতে ভাসালো সে। অরুণিমা চৌধুরী গাড়িতে বসে ড্রাইভারকে বললেন গাড়িটা সোনাডিঙির উদ্দেশ্যে ঘোরাতে। আজ সে ছোটো একটা মিথ্যে বলেছে তার ছেলেদেরও। কোনো অফিসিয়াল মিটিংয়ে নয়, বরং সে যাচ্ছে আজ এমন একজনের সাথে দেখা করতে যে পুরো সোশ্যাল মিডিয়ায় একটা আলোড়ন তৈরি করে ফেলেছে। মাত্র একটি পোস্টের মাধ্যমে বর্তমানে ভাইরাল টপিকে উপনীত হয়েছে। সে মেয়েটির ব্যাপারে জানতে গিয়ে ট্রিনার সংযোগ পেয়েছে অরুণিমা। এত ছোট একটা মেয়ে কী করে এত বড় প্রতারণায় জড়ালো কে জানে। আপাতত ট্রিনাকেও কিছু জানতে দেয়নি সে। সঠিক সময় সবটাই জানাবে। তার আগেই সেই মেয়েটির সঙ্গে দেখা হওয়া দরকার। তার গল্পটা সামনাসামনি শোনা প্রয়োজন। আজ সকাল থেকেই দীক্ষার মনে এক ধরনের অসহায় অস্থিরতা বিদ্যমান। কেমন যেন লাগছে সব কিছু। সামান্য শব্দেই বুকের ভেতরটা কেঁপে কেঁপে ওঠে। কোথাও কি খুব খারাপ কিছু হচ্ছে, নাকি খারাপ কিছু হতে যাচ্ছে? কিসের উচ্চাটনে মন বাড়ি এত উথাল পাতাল? খালেদা মেয়ের মাথায় তেল দিচ্ছেন রোদে বসে। দীক্ষা চুপটি করে বসে চেয়ে রয়েছে দরজার দিকে। বারবার মনে হচ্ছে আজ কেউ আসবে, কেউ আসবে, কিন্তু কে আসবে? শিশির ভাবতেই ভেতরটা নড়ে উঠল। না না, ওই মানুষটির মুখপানি দেখতে চায় না আর। হে আল্লাহ, তুমি আমার মন শান্ত করে দাও, এই অস্থিরতা কমিয়ে দাও। দীক্ষা নিচু স্বরে ডাকলো, মা। খালেদা জবাব দিলেন সংক্ষেপে, একটা কথা বলো তো, আল্লাহ তো আমাদের খুব ভালোবাসেন, তাই না? তাহলে কেন আমাদের এত দুঃখ কষ্ট দেন? খালেদা মুখে মৃদু হাসি ফুটিয়ে তুললেন। শান্ত স্বরে জবাবে বলতে লাগলেন, আল্লাহ আমাদের ভালোবাসেন বলেই দুঃখ কষ্ট দেন। কারণ দুঃখ কষ্ট ছাড়া মানুষের ঈমান, হৃদয়, ধৈর্য কোনোটাই পরিপূর্ণ হয় না। যাকে আল্লাহ ভালোবাসেন তাকে তিনি পরীক্ষা করেন। এই পরীক্ষার ভেতর দিয়ে মানুষ পাপমুক্ত হয়, শক্ত হয়, সুন্দর হয়। আর যারা অন্যায় করে তারাই দুনিয়াতে ভালো থাকে কেন? এদেরও তো কষ্ট হওয়া উচিত।
দুনিয়া তো জাহান্নামের জান্নাত আর মুমিনের কারাগার। দুনিয়ার কষ্ট হবেই। যারা আল্লাহর পথে থাকে তারা কষ্টের মাধ্যমে উচ্চ মর্যাদা পায়। আল্লাহ কোনো প্রাণীর উপর তার সহ্যের বাইরে কষ্ট চাপিয়ে দেন না। মানে আমাদের যে দুঃখ আসে তা আমাদের শক্তির মধ্যেই দেওয়া হয়। তিনি মেয়ের মাথার উপর সস্নেহের হাত রেখেই বললেন, যে কষ্টে তুই ধৈর্য ধরলি সেই কষ্টই তোর জন্য রহমত হয়ে যাবে। কষ্ট মানে শান্তি না, কষ্ট মানে আল্লাহর ডাক। তুই যদি ধৈর্য রাখিস আল্লাহ তোর জন্য আরো ভালো কিছুই রেখে দিয়ে যাবেন ইনশাল্লাহ। সময়ের ব্যবধান মাত্র। দীক্ষা মৃদু শ্বাস ফেলল। খালেদা বললেন, কিন্তু এসব কেন জিজ্ঞেস করছিস? আবার ওসব নিয়ে ভাবছিস তুই? এদিক ওদিক মাথা দুলালো দীক্ষা। না মা, ভাবছি না, কিন্তু মনে কেন যেন শান্তি নেই। কেমন যেন লাগছে মা, অস্থির অস্থির লাগছে, ভয় হচ্ছে আবার কোনো খারাপ কিছু। তার মুখের কথা কেড়ে নিয়ে খালেদা বললেন, একদম উল্টাপাল্টা ভাবিস না। ভরসা আছেন আল্লাহর উপর, তিনি নিশ্চয়ই দুর্বলের সঙ্গে আছেন। মনে ভরসা আর দৃঢ়তা রাখ। এই সময় এরকম হুটহাট অস্থিরতা চেপে বসবে। একবার তোর সন্তান সুস্থভাবে দুনিয়াতে আসুক, তারপর দেখবি তোর শক্তি কত গুণ বেড়ে গেছে। তোমারও অনেক শক্তি বেড়ে গিয়েছিল আমাদের জন্মের পর, তাই না? তাই না? আবার তোর দাদি তো কিরকম খেঁচেখেঁচি করতো আমার সাথে সারাদিন। এটাতে দোষ ওটাতে দোষ, যেটাই করি ভুল। আমি কিছুই বলতাম না, ভয় পেতাম। কিন্তু তোরা যখন হলি এরপর আমার জোরই অন্যরকম হলো। তোদের দিকে বিন্দুমাত্র আঙুলও কেউ তুললে আমি তার আঙুল ভেঙে দিতাম। শেষ বয়সে আমার শাশুড়ি আমার কাছে ক্ষমা চেয়েছিলেন। মানুষটাকে আল্লাহ ভালো রাখুন। বাবা চলে যাওয়ার পরও তুমি আমাদেরই দুই। দীক্ষা হঠাৎই চুপ হয়ে গেল। খালেদাও বুঝতে পারলেন নীরবতার কারণ। যতই মুখে বলুক ট্রিনা তার সন্তান না, কিন্তু ওর জন্য তো তার হৃদয়ে পড়ে ছাড়খাড়। যতই দূরে সরিয়ে দিক, হৃদয়ের তো খুব কাছাকাছি তার অবস্থান। চাইলেই নারীর সম্পর্কে ছিন্ন করা যায় না। যত রাগ অভিমান থাকুক, খালেদা বুকের ভেতর কতবার পাথর চাপিয়েছেন তা সে কোনো দিন কাউকে বোঝাতে পারবে না। খালেদা আঙুল চালাতে লাগলেন। দুপুরে কি খাবি? একটু ভর্তা করে দিই? দীক্ষাও প্রসঙ্গ ঘুরিয়ে ফেলল। আনমনে জবাব দিল, করো, ঝাল একটু বেশি করে। আচ্ছা। বকুল কোথায়? আছে কোথাও, ঘরে তো নেই। সারাদিন পুকুর ঘাটে কি করে? বসে থাকে। ভালো লাগে নাকি ওর নিরিবিলি জায়গা? গ্রামে থাকার এই এক মজা মা, খোলামেলা পরিবেশ, হাঁটার বসার অপুরন্ত জায়গা পাওয়া যায়। আবার কুফলও আছে, কাজের সময় গাড়ি পাওয়া যায় না। হাসপাতাল কত দূরে। দীক্ষা হাসলো। সব কিছুরই এপিটোপিট আছে তো মা। তা আছে। আচ্ছা শোন না। বলো। খালেদা বেগম উসখুস করছেন, বলবে কিভাবে? দীক্ষা আবারও অন্য কিছু ভেবে বসে কিনা, কিন্তু না বললেও তো উপায় নেই। এখন না গেলে পরে আর যেতে পারবে না জার্নি করে। কি হলো মা, বলো। আবারও বলল দীক্ষা। খালেদা বেগম ভাবনার সুতো ছিলেন। আমি বলছিলাম কি, এই 2টা মাস ঢাকায় থাকলে হতো না? হাসপাতাল কাছাকাছি, প্রয়োজন তো যখন তখনই পড়তে পারে। দীক্ষার চোখ মুখ শক্ত হয়ে উঠল। ঢাকায় কই থাকবো মা? তুমি কি আমাকে আবার ওই বাড়িতে উঠো? না না, ওখানে কেন? ছি, আমি এটা বুঝাইনি। আমি বলতে চাচ্ছি আলাদা একটা বাসা নিয়ে 2 মাস থাকা যায় না? তুই আর আমি। এখানে সামলানোর জন্য তো বকুল তো আছেই। ওর সময় না হয় সবাই এলো, হাসপাতালের কাছাকাছি বাসা নেব। এ কথা যে দীক্ষা ভাবেনি তা না, সেও ভেবেছে, তবে ততটা গুরুত্ব দেয়নি। খালেদা বেগমের কথা শুনে নিজেও আরও একবার নিজেকে ভাবনাগুলিকে ঝালাই করে নিল। তাদের বাড়ি থেকে বড় হাসপাতাল যেতে সময় লাগে 40 মিনিটের মতো, তাও যদি মুহূর্তে গাড়ি ঘোড়া পাওয়া যায়। দীক্ষার ইচ্ছা অপারেশনের ভেতর দিয়ে না যাওয়ার, তবু আল্লাহর ইচ্ছে তো বলা যায় না, কি আছে কপালে। সবভাবে প্রস্তুতি নিয়ে রাখা উচিত। এইসব নিয়ে ভাবার এখন কেউ নেই। হয়তো সব ঠিক থাকলে শিশিরই সব গুছিয়ে রাখতো, কিন্তু নেই বলে যে হেলাফেলা করবে দীক্ষা, তা হয় না। একটা নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখানো কোনো ছেলে খেলা বিষয় না। সুতরাং দীক্ষাকেই তার জন্য বেস্টটা বেছে নিতে হবে। মেয়েকে গভীর চিন্তায় ডুবে যেতে দেখে খালেদা বেগম হাতে মৃদু ধাক্কায় বললেন, কিরে, কি ভাবিস? আমার কথা আবার অন্যভাবে নিস না। দীক্ষা সম্বিত ফিরে পেয়ে জবাব দিল, আরে না, আমি আবার অন্য কি ভাববো? তুমি বললে তো, আমি শুনলাম। দেখি সময় আসুক। আর আমি ভাবি ঢাকায় একটা বাসা খুঁজে উঠাও তো কম হ্যাপা না। তা ঠিক আছে। ভাবছি মা, তুমি আপাতত এসব নিয়ে ভেবো না তো। বকুলকে পাঠাও তো, আমার কাছে দরকার আছে। আচ্ছা।
খালেদা চলে যেতেই দীক্ষা উঠানের মাঝ বরাবর পাতা বড় মোড়াটার সামনে হেলান দিয়ে বসলো। দুপা ছড়িয়ে দিয়েছে সে, পিঠে মোড়া শক্ত ও তক্তার পরশ, গায়ে সকালের মিঠে রোদ, সব মিলিয়ে এক অদ্ভুত আরাম ধরেছে শরীরে। রোদের উষ্ণতা গা গরম করে তুলেছে, আর দীক্ষার চোখের পাতায় টান পড়ছে হালকা। মনে হলো এই জায়গাটায় যদি একটা বালিশ দিত কেউ। ভাবনাটুকু আনমনে মাথায় এলো আর মিলিয়েও গেল। পরনে তার হালকা নীল ম্যাক্সি, বুকের সামনে সাদা বড় ওড়না জড়ানো। খালেদা একটু আগে যত্ন করে চুলগুলো মাঝ বরাবর সিটি করে দিয়েছিল। চুলগুলো এখন খোলা, রোদে হালকা চকচক করছে। ফর্সা গোল গাল মুখে রোদের ছটা পড়ে যেন আরও কোমল, আরও মায়াবী লাগছে তাকে। দীক্ষা চোখ বুঝে রইল দীর্ঘক্ষণ। তার মাথার ভেতর চলতে লাগলো একের পর এক ভাবন, জীবনের হাঁটা পথগুলো, হারিয়ে যাওয়া দিনগুলো, আর অজানা ভবিষ্যতের ফাঁকা রাস্তাগুলো। কত ছবি, কত প্রশ্ন, কত স্মৃতি। রেলগাড়ির একটানা চলমান চেইনের মতোই থামতে চায় না এইসব ভাবনা। শেষমেশ যেন হাঁপ ধরে আসে তার। ঠিক তখনই বন্ধ চোখের অন্ধকারে শিশিরের মুখ ভেসে ওঠে, অস্বস্তি লাগে। দীক্ষা চমকে চোখ মেলে, আর চোখ মেলা মাত্রই সে ধরফড়িয়ে সোজা হয়ে বসে যায়। হৃৎপিণ্ড যেন হুড়মুড়িয়ে বুকের ভেতর থেকে বাইরে লাফ দিতে চাইছে। তার সামনে কিছু দূরে দাঁড়িয়ে এক অচেনা মেয়ে তাকিয়ে আছে স্থির গম্ভীর অদ্ভুত দৃষ্টিতে। দীক্ষার বিস্ময় দেখে আগন্তুকটিও চমকে ওঠে। তারপর দ্রুত নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলে, ভয় পাবে না, আমি নয়নতারা। দীক্ষার ভ্রুকুচকে একত্র হয়ে আসে। এই মেয়েকে এখানে এলো কখন, আর তার দিকে এভাবে চুপচাপ দাঁড়িয়ে তাকিয়েছিল কেন? দীক্ষার মনে প্রশ্নের পর প্রশ্ন জমতে থাকে। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে চৌধুরী বাড়ির বিশাল জানালাগুলো দিয়ে ফ্যাকাশে ঠান্ডা নির্দয় আলো ঢুকে পড়ে। ঠিক তেমন করে তৃণার ভেতরের মনটাও আজ ফ্যাকাশে। সারা রাত ঠিকমতো ঘুম হয়নি তার। হাত কালচে দাঁতের দাগ, ত্বকে হালকা জল পড়ে থাকা ব্যথা, গালে এখনও টের পাওয়া যায় আয়ানের থুথুর পরশ। তবু সকাল মানেই দায়িত্ব, সকাল মানেই কর্তব্য, সকাল মানেই নতুন যুদ্ধ। ট্রিনা ধীরে ধীরে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল। ঘরটা এখনও একদম একই রকম নীরব, অথচ বিলাসিতা ঢাকা শূন্যতা। যেন মানুষ না, শুধু অহংকার আর জৌলুসের প্রতিধ্বনি ভাসছে চারিদিকে। আরহাম আয়ান দুজনেই তাদের ঘরে। অঞ্জলির মা বলেছেন 10টা বাজলেই তাদের কিছু খাইয়ে দিতে। আরহাম নিজে থেকে খেয়ে নিলেও আয়ান খেতে চায় না, তাকে মুখে তুলে খাইয়ে দিতে হয়। সব শুনে তৃণা একটা রুদ্ধশ্বাস ফেলল। এসবের চেয়ে বুঝি শিশিরের সঙ্গে যুদ্ধ করাটাও ভালো ছিল। কি এক যন্ত্রণার পাল্লায় পড়েছে, ও গড! তৃণা বিড়বিড় করে দোয়া দুরুদ পড়তে পড়তে ওদের বেডরুমের দিকে পা বাড়ালো। সেই সঙ্গে একটু সাহস রাখলো, যেহেতু অরুণিমা নিজেই ওদের শাসনের দায়িত্ব তার হাতে তুলে দিয়ে গেছেন। দু ভাই জেগে দুজনের হাতেই ফোন, তা থেকে গোলাগুলির বিকট শব্দ আসছে। গেম খেলছে। আজ তাদের চেহারায় আলাদা উজ্জ্বলতা, মুখে কৌতুকের হাসি, চোখে তৃণাকে ছোট করার রোমাঞ্চ। তৃণা ঢুকতে ঢুকতেই বুঝতে পারলো আজ আবারও ঝড় আসছে। সে ধীরে বলল, বাবুরা, ব্রেকফাস্ট রেডি, টেবিলে এসে বসো। আরহাম ঘাড় গুজে গম্ভীর গলায় বলল, উই নো ওয়েন টু ইট। তোমার বলার দরকার নেই। আয়ান পায়ের ওপর পা তুলে বসে কাট করে বলে, She thinks she is your stepmom now. তৃণা গলায় শক্তি এনে শান্ত স্বরেই বলল, আমি মা নই ঠিকই, কিন্তু তোমাদের শাসন করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তোমাদের পাপাই আমাকে বলেছেন তোমাদের রুটিন ঠিক রাখতে। দুভাই একসঙ্গে এমনভাবে হেসে উঠল যেন কেউ একটা বোকা কৌতুক শুনিয়েছে। আরহাম তৃণার দিকে তাকিয়ে বলল, পাপা পাপা নাকি তোমাকে বলেছে আমাদের শাসন করতে? উই ডোন্ট বিলিভ দ্যাট। আয়ান এবার আরও চোখ সরু করে বলল, পাপা তো আমাদের শাসন করে না, আর তোমার মতো কাউকে কি পাপা বলবে আমাদের রুল শেখাতে? তুমি তো মাথা নষ্ট করে ফেলেছো। তৃণা মুখ শক্ত করল। গতকালের থাপ্পড় আর কামড়ের পর আজও তাদের একই আচরণ। তার ধৈর্য ভেঙে পড়তে চাইছে। সে পূর্বের ন্যায় ধীর গলায় জবাব দিল, কাল যা হয়েছে সেটা ভুল হয়েছে। আমি তোমাদের মারধর করব না, কিন্তু শাসন করব। তোমরা যেইভাবে ইচ্ছা আচরণ করতে পারবে না, এই বাড়ির নিয়ম আছে। আরহাম ভ্রু নাচালো এই শুনে। রুলস? তুমি ইউ ফলো আওয়ার রুলস, না হলে টিকে থাকতে পারবে না। তৃণা এবার কড়া গলায় বলল, টিকে থাকার কথা আমাকে ভাবতে হবে না। তোমাদের আচরণ ঠিক না হলে সবাই জানবে, তোমাদের পাপাকেও বলতে হবে। আয়ান ঠোঁট উল্টে বলল, ইউ আর ব্ল্যাকমেলিং আস। তৃণা কঠোরভাবে তাকিয়ে রইল। না, আমি আমার দায়িত্ব পালন করছি। এই যেন কথাটা দু ভাইকে আরও খেপিয়ে দিল। আরহাম সামনে এগিয়ে এসে তৃণার একদম মুখোমুখি দাঁড়ালো। তার চোখে বয়সের চেয়ে বেশি অহংকার। লিসেন, তুমি একটা কেয়ারটেকার।
আমাদের উপর তোমার কোনো রাইট নেই। সো স্টপ অ্যাক্টিং লাইক ইউ ওন দিস হাউস। ট্রিনার গলা শুকিয়ে গেল, কিন্তু সে পিছিয়ে গেল না। এই বাড়ির কেউ না হলেও আমাকে বলা হয়েছে তোমাদের ব্রেকফাস্ট, পড়াশোনা সব কিছু রুটিন ঠিক রাখতে। তুমি যদি আমার কথা মতো না চলো, তাহলে কি করব? আয়ন ট্রিনার কথা কেটে দিয়ে বলল। এগেইন স্ল্যাপ আস। ট্রিনার মুখ শক্ত হয়ে গেল। আর কখনো তোমাদের গায়ে হাত তুলবো না, কিন্তু তোমাদের অন্যায় অভদ্রতায়ও চুপ থাকবো না। আমি অন্যায় সহ্য করতে পারি না, বুঝেছো? তোমাদের আচরণ ঠিক না হলে তোমাদের পাপাকে বলবো, তিনি বলবেন কী শাস্তি তোমাদের প্রাপ্য। পাপা বিলিভ আস, নট ইউ। তোমাকে বিশ্বাস করবো কেন? তুমি একটা পালিয়ে আসা মেয়ে, কোথা না কোথা থেকে পালিয়ে এসে আমার পাপার ঘাড়ে উঠেছ। বাই দ্য ওয়ে, তুমি চোর টোর ছিলে না তো? চেহারায় তো চোর চোর ভাব। ট্রিনার মাথার ওপর বাজ পড়ল যেন। এত বিচ্ছিরি ভাষায় তার সঙ্গে এই পুচকেরা কথা বলছে, অথচ সে কিছুই করতে পারছে না। কোনো প্রত্যুত্তর না, কোনো জবাব না। এতই খারাপ দিন এলো তোর, ট্রিনা। মনে মনে ফুঁসে ওঠে সে। স্টপ ইট। আজকে আসুক তোমাদের পাপা, আমি সব বলবো। তোমরা যে কী পরিমাণ বেয়াদব আর অসভ্য সেটা সেও জানুক। গো অ্যান্ড সে হোয়াট এভার ইউ ওয়ান বিচ। বলল আয়ান। আমরা তোমাকে ভয় পাই না, এটা আমাদের ঘর, তোমার না। অ্যান্ড তুমি আমাদের মা নও, ওকে? ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল ট্রিনার। ও আচ্ছা, এই জোর খাটাচ্ছ? এই জোর এত অহংকার? যদি তোমার মা হয়ে যায় তখন তখন তো এই ঘর আমারও হবে, তাই না? ঠিক আছে, দেখা যাক। বেরিয়ে পড়ল ট্রিনা। রেখে গেল দু ভাইয়ের হতভম্ব মুখ। দুজনে একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। এই রাস্তার মেয়ে তাতে ট্রেড করে গেল। হাউ ডিয়ার সে! ফোন দিয়ে আঁটতে লাগলো ট্রিনা। অরুণিমা চৌধুরী বয়স্ক সেটা ঠিক, কিন্তু তার হাতে অগাধ সম্পত্তি, প্রভাব, সম্মান, আর মানুষটাকে দেখতেও মোটেও খারাপ লাগে না। ট্রিনার মাথায় হিসেবটা সহজ। এরকম একটা বাড়িতে জায়গা যদি পাকা করা যায়, তবে জীবনের বাকিটা নিয়ে তাকে আর ভাবতেই হবে না। রাস্তায় নামলে নিজের ভরসা নিজেকেই হতে হয়। ট্রিনা সেটা খুব ভালো জানে। তাই নিজের ভবিষ্যৎটাকে আঁকড়ে ধরতে হলে তাকে যেভাবেই হোক পথ খুঁজে নিতে হবে। আজকাল বয়স কোনো বাধাই নয়, না প্রেমে না সম্পর্কে। ট্রিনা ভাবে, অরুণিমা চৌধুরীকে যদি নিজের মায়া, যত্ন আর প্রেমের জালে আস্তে আস্তে জড়িয়ে ফেলা যায়, তবেই কেল্লা ফতে। সে সঙ্গে ওই বান্দরের কটাক্ষগুলোর জবাবও দিতে পারবে সে গায়ে হাত না তুলে, ক্ষমতার জোরে, অবস্থানের দাপটে। এই ভাবনাতেই শিরশির করে ওঠে তৃণার শরীর। এখন তার অপেক্ষা শুধু একটাই, কখন ফিরবেন অরুণাভ চৌধুরী। আজ থেকেই তার কাজ শুরু। শুধু দুই ছেলেকেই নয়, মানুষটাকেও তার সামলাতে হবে, যত্ন নিতে হবে, খুশি রাখতে হবে। কারণ সে জানে মন জিততে পারলে একদিন মানুষটাকেও পাওয়া যাবে। সেই উত্তেজনার আগুনে তৃণা যখন ভিতরে ভিতরে মুগ্ধতার ঘৃতাহুতি দিচ্ছে, ঠিক তখনই এক মুঠো বরফ ঠান্ডা পানি ঢেলে দিলেন অরুণিমা চৌধুরী নিজ হাতে। রাতের মধ্যেই তিনি বাড়িতে ঢুকলেন, তবে সঙ্গে দীক্ষাকে নিয়ে। দীক্ষার গায়ে রাজকীয় শাড়ি, হাতে ছোট পার্স, মুখে হালকা হাসি। নায়িকাদের জন্য সে যে স্লো মোশন এন্ট্রি হয়, একদম সেই রকম। ট্রিনা নিজের জায়গায় দাঁড়িয়ে এমন বেকল হয়ে গেল, মনে হলো দুই কান দিয়ে হাওয়া ঢুকছে আর বের হচ্ছে। আর দীক্ষা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। একদম টপ ক্লাস অবজ্ঞা, যেন ট্রিনা কোনো মানুষ না, ভ্যাকিউম ক্লিনারের স্ট্যান্ড বাই বোতাম। চলল রাজকীয়ভাবেই ওয়েলকামিং গ্রিড। অভ্যর্থনা শেষ হতেই অরুণিভাবু গম্ভীর গলায় বললেন, আজ থেকে তুমি ম্যাডামের সেবা করবে, বুঝেছো? ম্যাডামের যা প্রয়োজন সব নিজের হাতে করবে। সামান্যতম অযত্ন হলে জবাব চাইব, মনে থাকে যেন। ট্রিনা ভিতরে ভিতরে, হ্যাঁ ম্যাডাম, আবার সেবা? আমি? আউড়ে চলেছে উদ্ভ্রান্তের মতো, অথচ মুখ দিয়ে কিছুই বের হলো না। এরপর তিনি দীক্ষার দিকে তাকিয়ে নরম গলায় বললেন, তোমার তো পা ব্যথা করছে, গাড়িতে বারবার বলেছি যাও তোমার ঘরে গিয়ে বিশ্রাম করো, ও গরম তেল মালিশ করে দেবে, ঠিক আছে? দীক্ষা মাথা নেড়ে রাজকীয় ভঙ্গিতে চলে গেল। ট্রিনা তাকিয়ে রইল, চোখ বড়, মুখ ফাঁক, আক্ষেপে কান ঝাঁঝরা। ট্রিনার মনে হলো, এটা কি স্বপ্ন, নাকি কেউ আমার কান ধরে সাইলেন্ট গিটারে চাপ মেরে দিল? এত সব ঝিঝি করছে কেন? মাথা ঘোরাচ্ছে কেন? আশপাশ কই? ধরার জায়গা? পড়লাম। বলতেই ট্রিনা সরাসরি চিৎপটাং হয়ে ফ্লোরে পড়ে গেল। অবস্থা দেখে মনে হলো তার শরীরের আত্মা ঢোকা বেরোনো নিয়ে এখনই মিটিং শুরু হবে। হতবম্ব অরুণাভ শুধু বললেন, এই মেয়ে আবার তার অ্যাক্টিং শুরু করলো। বৃষ্টি পড়ছে নাকি? এখন তো শীতকাল, এই সময় বৃষ্টি আসবে কোথা থেকে? কিন্তু বৃষ্টি তো হচ্ছে, যদিও তার গন্ধ পাওয়া যাচ্ছে না। চোখের ওপর টিপটিপ করে পড়ছে। অঞ্জলির মা এক মুঠো পানি ছিটিয়ে দিল ট্রিনার মুখে।
ট্রিনা ধরফর করে চোখ মেলতেই তিনি বড্ড বিরক্ত গলায় বললেন, জ্ঞান ফিরেছে মাবুত, উঠো, উঠা বসো। মাথার ভিতরটা ফাঁকা লাগছে। একদণ্ড আশেপাশে তাকিয়ে ট্রিনা উঠে বসতেই তিনি খ্যাক খ্যাক করে হাসলেন। হায় হায়, কাজ শুরুর আগেই জ্ঞান হারাইছে। কাজ যখন করবা তখন কি হইব? যাও যাও, ওঠো। স্যারের নতুন মেহমান তোমার অপেক্ষায়, গিয়া পায়ে তেল ডলা দাও। ট্রিনার চোখে মুখে মুহূর্তেই অন্ধকার নেমে এলো। এগুলো সব কি সত্যি? না, স্বপ্ন না, দুঃস্বপ্ন না। তার সামনে দাঁড়িয়ে আছে নির্মম বাস্তবতা। তাকে সেবা দিতেই হবে, তাও দীক্ষাকে। ট্রিনার বুকের ভেতরটা ধুকধুক করে উঠল। কীভাবে কি হলো? কেন হলো? কখন হলো? একটা প্রশ্নের উত্তর নিলে আর একটা দাঁত বের করে তার উপর চড়াও হচ্ছে। তবু যন্ত্র মানবের মতো ট্রিনা পা টেনে টেনে গেল দীক্ষার ঘরের দিকে। দরজা ঠেলে ঢুকতেই তার চোখ দুটো ছবির মতো স্লো মোশনে বড় হয়ে গেল। দীক্ষা বিছানায় রাজকীয় ভঙ্গিতে হেলান দিয়ে বসে আছে। তার পাশে বকুল। হ্যাঁ, বকুলও। কখন এলো? কিভাবে এলো? দুজনেই সাজগোজে টপ ক্লাস, গল্পে মশগুল, যেন রাজকীয় কোনো অতিথিশালা। ট্রিনা মাত্রই 3য় শ্রেণীর কর্মচারী হয়ে ঢুকেছে। ট্রিনার মুখ খোলার আগেই বকুল মাথা তুলে বলল, এই যে কাজের মেয়ে, কোথায় ছিলে এতক্ষণ? আমার বোন তো ঘুমাবে, এসো পায়ে তেল ডলো। কি তেল আনছো দেখি তো? ট্রিনা দাঁড়িয়ে রইল। হতবুদ্ধি, অপমান, অবিশ্বাস সব একসাথে তার ঘাড়ে চেপে বসলো। তাকে কাজের মেয়ে বলল। বকুল, যে বকুল কখনো তার সঙ্গে বসে বিস্কিট ভাগাভাগি করে খেত। এদিকে দীক্ষা একবারও মুখ তুলছে না, মোবাইলে চোখ গেঁথে রেখেছে, যেন তাকে দেখার মতো সময়টুকু তার কাছে নেই। কিন্তু তার মনের ভিতরে ঝড় বুঝেছে, ভাবছে এভাবে সব কীভাবে হলো, কোথা থেকে শুরু, কেন এসব হচ্ছে। ট্রিনার চোখে তখনও অবিশ্বাসের ধোঁয়া। ঘরটার বাতাস ভারী, তার বুক আরও ভারী। বাইরে কেউ যেন অদৃশ্যভাবে দাঁড়িয়ে থেকে ঘোষণা করছে বদলার দিন শুরু হয়েছে। এবং ঠিক সেই মুহূর্তেই সময় যেন দীক্ষার হাত চেপে ধরে তাকে টেনে নিয়ে যায় কয়েক ঘন্টা আগে সেই রৌদ্রোজ্জ্বল বেলায়, যেখানে সব কিছুর সূচনা লুকিয়ে আছে। খালেদা চলে যেতেই দীক্ষা উঠানের মাঝ বরাবর পাতা বড় মোড়াটার সামনে হেলান দিয়ে বসলো। দুপা ছড়িয়ে দিয়েছে সে। পিঠে মোড়ার শক্ত তক্তার পরশ, গায়ে সকালের মিঠে রোদ, সব মিলিয়ে এক অদ্ভুত আরাম ধরেছে শরীরে। রোদের উষ্ণতা গা গরম করে তুলছে, আর দীক্ষার চোখের পাতায় টান পড়ছে হালকা। দীর্ঘক্ষণ চোখ বুজে থাকার পর যখনই বন্ধ চোখের অন্ধকারে শিশিরের মুখ ভেসে ওঠে, অস্বস্তি লাগে। দীক্ষা চমকে চোখ মেলে, আর চোখ মেলা মাত্রই সে ধরফরিয়ে সোজা হয়ে বসে যায়। হৃৎপিণ্ড যেন হুড়মুড়িয়ে বুকের ভেতর থেকে বাইরে লাফ দিতে চাইছে। তার সামনে কিছু দূরে দাঁড়িয়ে এক অচেনা মেয়ে তাকিয়ে আছে স্থির, গভীর, অদ্ভুত দৃষ্টিতে। দীক্ষার বিস্ময় দেখে আগন্তুকটিও চমকে ওঠে। তারপর দ্রুতই নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলে, ভয় পাবে না, আমি নয়নতারা, আপনার সাথে একটু কথা বলতে এলাম। দীক্ষার ভ্রু কুঁচকে একত্র হয়ে আসে। এই মেয়েকে এখানে এলো কখন? আর তার দিকে এভাবে চুপচাপ দাঁড়িয়েছিল কেন? কথা? আপনি আপনি কে? আর এখানে কিভাবে এলেন? কাউকে কিছু জিজ্ঞেস না করে এভাবে চুপ করে দাঁড়িয়েছিলেন কেন? দীক্ষার স্বরে এক ধরনের সতর্ক ভাব। নয়নতারা মৃদু হাসল। সেই হাসিতে কোনো কৃত্রিমতা নেই, বরং এক ধরনের পুরনো বিষাদের ছাপ স্পষ্ট হয়ে ফুটে ওঠে। সে ধীরে ধীরে এগিয়ে এলো, কিন্তু দীক্ষার কাছ থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখল। প্রথমেই নিজের পরিচয় দিল না নয়নতারা, মিথ্যে করে বলল, সকাল থেকে একটা কাজে বাইরে এসেছিলাম, ফিরতি পথে এই বাড়ির উঠানের শান্তি দেখে কেমন যেন একটা ঘোর লেগে গেল। আমি আসলে আপনার নীরবতা দেখতে দাঁড়িয়েছিলাম। আপনার চেহারায় এক ধরনের কষ্ট আছে, কিন্তু তার চেয়েও বেশি আছে একটা শান্তি। আমি মুগ্ধ হয়ে দেখছিলাম, তাই হয়তো খেয়াল করেননি যে আপনি চোখ খুলেছেন। আমার কষ্ট আর শান্তি? আপনি বেশ দার্শনিক, কিন্তু কাজের কথা বলুন। আপনি কি চান? এই গ্রামের বাড়িতে অচেনা মানুষ তো এমনি আসে না। দীক্ষা অবিশ্বাস্য চোখে তাকিয়ে প্রশ্ন করল। হাসল নয়নতারা। দীক্ষা যথেষ্ট বুদ্ধিমতী একজন। আরে বেচারা শেষে কি রেখে কিসের পেছনে ছুটছে। ঠিকই বলেছেন, আমি আপনাকে চিনি, হয়তো আপনি আমাকে চেনেন না, কিন্তু আপনি আমার খুব চেনা একজন মানুষের খুব কাছের মানুষ ছিলেন। দীক্ষার মুখ থেকে হঠাৎ করেই যেন রক্ত সরে গেল।
তার ফর্সা মুখে একটি অদৃশ্য মেঘের ছায়া নেমে এলো। খুব কাছের মানুষ বলতে সে কাকে বোঝাচ্ছে তা এক ঝলকেই বুঝে নিতে পারল দীক্ষা। কার কথা বলছেন আপনি? নয়নতারা এবার ধীরে ধীরে মোড়াটার কাছাকাছি মাটির ওপর বসে পড়ল। যে চোখ এখন স্থির দীক্ষার চোখে। আমি যার কথা বলছি তার নাম শিশির, আপনার স্বামী। দীক্ষা চোখ বন্ধ করলো, একটা দীর্ঘশ্বাস নিল, যেন তার ভেতরের বাতাস বিষাক্ত হয়ে গেছে। তার কথা আপনার জানার কথা নয়, আর আমার তো নয়। কেন এসেছেন আপনি? কণ্ঠস্বরে তিক্ততা ফুটিয়ে তুলল দীক্ষা। জানি বেশিক্ষণ থাকবো না, আমি চলে যাব, কিন্তু তার আগে কিছু কথা বলার আছে। আপনি হয়তো জানেন না, আপনার মতো আরও কিছু মানুষ আছেন যারা শিশিরের জন্য অনেক কষ্ট পেয়েছে, আর এই কষ্টগুলো সবটাই এক সুতোয় বাঁধা। আমি সুতোর একটি ছোট্ট গিট যে আপনার কাছে এসেছে শুধু এটা বলতেই যে আপনি একা নন। হ্যাঁ, আমিও জানি আমি একা নই, আমার সন্তান আমার সঙ্গে আছে। দীক্ষা নিজের পেটের উপর একটা হাত রাখলো। আমার এখানকার জীবনে বাহিরের কারো স্থান নেই। আর শিশিরের কথা প্লিজ আমাকে শুনতে দেবেন না, সে আমার কাছে মৃত। আমি জানি আপনার কাছে তিনি মৃত। আমি আপনাকে কোনো আঘাত দিতে আসিনি, বরং এসেছি আপনাকে একটা গল্প শোনাতে। এই গল্পটা শোনার পর আপনি হয়তো শিশিরকে ঘৃণা করা ছেড়ে দেবেন, হয়তো একটু করুণা করবেন। নয়নতারা শান্ত স্বরেই বলল। নয়নতারা এবার নিজের হাত দুটো জোর করে বসে থাকলো। শুনুন, আমি যখন ছোট ছিলাম আমাদের গায়ে একটা লোক ছিল, সে নৌকা তৈরি করত। নাম ছিল তার সোনা ডিঙ্গি। নৌকাটা দেখতে খুব সুন্দর ছিল, মসৃণ কাঠ, পালগুলো নতুন কাপড়ের। কিন্তু লোকটা কখনো সোনা ডিঙ্গি নদীতে নামাতো না। সে বলতো, এতে আমার সব স্বপ্ন ভরা, নদীতে নামালে নোংরা হবে, মাঝির হাতে ছোঁয়া পাল হবে, শেষে ডুবে যাবে। সে বছরের পর বছর নৌকাটা ডাঙ্গায় ফেলিয়ে রাখতো। সবাই বলল নৌকাটা বানানোর কোনো মানেই হলো না। শেষে একদিন ঝড় এলো, নদীতে নয় ডাঙ্গাতেই সেই ঝড়। সোনা ডিঙ্গি নৌকাটা ভাঙতেই উল্টে গেল, কাঠগুলো পচে গেল, স্বপ্নগুলো মাটির নিচে চাপা পড়ে গেল। দীক্ষা মন্ত্রমুগ্ধের মতোই শুনছিল। আপনি এই গল্প কেন বলছেন? শিশিরও ছিল সেই লোকটার মতো। সে একটা সুন্দর জীবন তৈরি করেছিল, আপনার মতো একজন বন্ধুকে স্ত্রী বানিয়ে একটা পরিবার তৈরি করে। আপনার মতো নারীকে, ভালোবাসার মানুষকে সে নিজের জীবনে পেয়েও নদীতে নামায়নি। সে চেয়েছিল সব কিছুকে নিজের কবজায় রেখে শান্তিতে থাকবে। কিন্তু জীবন স্থির জল নয় দীক্ষা, জীবন একটা নদী, যেখানে ভাসতে না পারলেই ডাঙ্গার ঝড়েও ভেঙে পড়তে হয়। শিশির ভেঙে পড়েছে, খুব ভয়ঙ্করভাবেই ভেঙে পড়েছে। নয়নতারা এবার দীক্ষার আরও কাছাকাছি এলো। আমি তার সাথেই কিছু সময় কাটিয়েছি। আমি তাকে দেখেছি কত সহজে সে আপনাকে, আপনার বোনকে, এমনকি আমার মতো সমাজের তথাকথিত পতিতাদেরও ব্যবহার করতে পারে। সে শুধু আরাম খুঁজত, শান্তি নয়। আর আমি তাকে সেই আরামের শেষ ঠিকানাটি দেখিয়ে দিয়ে এসেছি। দীক্ষা এবার নড়ল না, তার মুখ আরও মলিন হয়ে এলো। তার ভেতরে হয়তো কিছুটা আশা ছিল যে শিশির ফিরে আসবে, ভুল স্বীকার করবে। সেই ক্ষীণ আশাটাও যেন চূর্ণ হয়ে গেল। কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট করে বলুন। দীক্ষা নিজেকে ধরে রাখতে পারল না। আমি বলতে চাইছি শিশির আর নেই। না, সে মারা যায়নি, কিন্তু তার পুরুষত্বের অহংকারটুকু আর নেই। সে তার নিজের সৃষ্ট নরকেই এখন পড়ে আছে। সে এখন বিছানায় শুয়ে থাকা এক অক্ষম মানুষ, যার কাছে নারী কেবলই মাংসের টুকরো, আর সমাজ শুধু পায়ের তলার মাটি। সে আর কারোর উপরই ছড়ি ঘোরাতে পারবে না, সে আর কারোর জীবন নিয়ে খেলা করতে পারবে না। আমি তার শরীরের সেই অংশটুকুই ছিন্ন করে এসেছি, যা তাকে অহংকার দিত, যা তাকে নারী জাতির ওপর ক্ষমতা দেখাতে সাহায্য করত। এমনকি সে তো তার সন্তানকেও চায়নি। আর যাতে কোনো দিন সেই সন্তান তার জীবনে না আসে, সেই ব্যবস্থায় করে এসেছি। সন্তান নামক নিয়ামত থেকে শিশিরের জীবন বহু দূরে। নয়নতারার স্বর এতটুকু কাঁপল না, কিন্তু দীক্ষার চোখে এখন কোনো জল নেই, কোনো রাগ নেই। সে একদম জমে গেছে। তার শরীরের সমস্ত রক্ত চলাচল যেন বন্ধ হয়ে গেছে। তার চোখ খোলা, কিন্তু সেই চোখে দৃষ্টি নেই। নয়নতারা তার হাত ধরেই বলল, আমি জানি আপনার মনে এখন হাজারটা প্রশ্ন। আমি একজন পতিতা যে টাকা দিয়ে শরীর বেচে। সে কেন আপনার স্বামীর উপর এমন প্রতিশোধ নিতে গেল? এর কারণ একটাই, দীক্ষা। শিশিরের মুখে যখন শুনলাম
আপনার মতো একজন স্নেহময়ী নারীকে সে কত সহজেই ছুঁড়ে ফেলে দিতে পারে? আপনার মাতৃত্বকে সম্মান করতে পারে না, আপনার বোনকে ব্যবহার করে। তখন আমার বুকের ভেতরে আগুন জ্বলে উঠল, কারণ আমার মতো শত নারী আপনার স্বামীর মতো ভদ্র পুরুষদের হাতেই প্রতিদিন নির্যাতিত হয়। আপনারা যারা আলোতে থাকেন আর আমরা যারা অন্ধকারে, আমাদের কষ্টটা আসলে একই সুতোয় বাঁধা। আমরা সবাই কোনো না কোনো পুরুষের লোভ, অহংকার আর কামের শিকার। নয়নতারা চোখ নামালো। আপনার জীবনের এই সর্বনাশ, আপনার বোনকে ব্যবহার করা, সব কিছুর জন্য আমি জানি আপনি কষ্ট পেলেন। হয়তো এর প্রতিশোধের মাধ্যমে আমি আপনাকে মানসিক শান্তি দিতে চেয়েছি, কিন্তু আপনার জীবনে শান্তি আনার জন্য আমি আরেকটা অন্যায় করেই এসেছি। আমি আমি খুব লজ্জিত দীক্ষা। আমার মতো একজন মানুষের এই কাজে হয়তো আপনার আরও ঘৃণা হবে। আমি ক্ষমা চাইছি আমার দিক থেকে। দীর্ঘ নীরবতা, দীক্ষা স্থির পাথরের মতো। তারপর দীক্ষা খুব ধীরে ধীরে এক দীর্ঘশ্বাস ছাড়ল। তার মুখে সেই জমে যাওয়া ভাবটা একটু একটু করে নরম হলো। সে নয়নতারার হাত থেকে নিজের হাতটা সযত্নে সরিয়ে নিল। আপনার কিসের জন্য ক্ষমা চাইছেন আমি জানি না। শিশিরের কি হলো না হলো তাও আমার কাছে এখন আর কোনো ব্যাপার নয়। আমার জীবনে সে এখন কেউ নয়, আর আমিও তার কেউ নই। আমাদের সম্পর্কটা হয়তো এখনও কাগজের পাতায় বিদ্যমান রইল, কিন্তু মনের দিক থেকে তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে অনেক আগেই। দীক্ষার স্বর অত্যন্ত শান্ত, প্রায় ফিসফিস করে উচ্চারিত হলো। নয়নতারা চমকে উঠল। এই নির্লিপ্ততা তার প্রত্যাশিত ছিল না। সে ভেবেছিল দীক্ষা হয়তো কাঁদবে বা ঘৃণা করবে। কিন্তু আপনার তো রাগ হওয়ার কথা। সে আপনার জীবন নষ্ট করেছে। রাগ? কার উপর রাগ করব? মানুষ ভুল করে। শিশির তার জীবনের ভুলগুলো করতে গিয়ে আমার জীবন থেকে তার অধিকারটুকু হারিয়ে ফেলেছে। আর যে মানুষটা নিজের সম্মান নিজে রাখতে জানে না, তার উপর রাগ করার মতো শক্তি বা সময় আমার নেই নয়নতারা। আমি এখন আমার বাচ্চার জন্য বাঁচি। আমার মনোযোগ সেখানে যেখানে ভালোবাসা আছে, সম্পর্ক আছে, যেখানে বিষ নেই। দীক্ষা এবার হাসলো। সেই হাসি করুণ হলেও শান্তিতে মোড়া। আর আপনি যে সাহস দেখিয়েছেন সেটার জন্য আপনাকে ঘৃণা করতে পারলাম না। আপনার চোখ দুটো বলছে আপনার ভিতরে অনেক কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের পাশে আপনার মমতা এখনও বেঁচে আছে। আপনি আপনার মতো করে এক বিচার করছেন, আমার কিচ্ছু বলার নেই। নয়নতারা চোখ ভরে দীক্ষাকে দেখল। এই নারী এত আঘাত সয়েও ভেঙে পড়েনি, বরং আরও দৃঢ় হয়েছে। আপনি খুব শক্তিশালী নারী দীক্ষা। জানেন, একটা ভাঙ্গা কাচের টুকরোকে জোড়া লাগানো যায় না ঠিকই, কিন্তু সেই ভাঙ্গা টুকরোগুলোকে ব্যবহার করে খুব সুন্দর মোসাইক আর্ট তৈরি করা যায়। আপনার জীবনটাও এখন তাই। শিশিরের প্রতারণা বা আমার এই চরম কাজ, এইগুলো আপনার জীবনে ভাঙ্গা টুকরোগুলো, কিন্তু আপনি এই টুকরোগুলো দিয়ে নতুন করে আপনার জীবন সাজাতে পারেন। আপনি সেই ক্ষমতা রাখেন। নয়নতারার কণ্ঠে গভীর শ্রদ্ধা। নয়নতারা উঠে দাঁড়ালো। একটা কথা মনে রাখবেন দীক্ষা, মানুষের পরিচয় তার কর্মে, তার পেশায় নয়। আমি যে জগতে থাকি সেখানে অনেকেই আমাকে খারাপ বলবে, কিন্তু আমি আপনাকে বিশ্বাস আর সাহস দিতে এলাম। আপনার মতো খাঁটি মানুষ সমাজের আলোতে থাকে, আপনি তো সেই আলোটা নিভতে দেবেন না। আমার মতো মানুষ হয়তো অন্ধকার জগতের বাসিন্দা, কিন্তু আপনাদের একটা বিবেক আছে যা আমাদের ভালো মন্দের পার্থক্য বোঝায়। আপনি ভালো থাকুন। নয়নতারা দীক্ষার দিকে মাথা নোয়ালো। আপনি একজন পতিতা, বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। মানুষে মানুষে কত তফাৎ। যারা ভদ্র সমাজে সেজে থাকে তাদের মনের ভিতর দেখি বিষ, আর যারা এই জগতের তাদের বুকে দেখি এত মমতা। আপনি চলে যান নয়নতারা, খুব সাবধানে থাকবেন। আপনার জীবনও শান্তি আসুক। দীক্ষা মুগ্ধ স্বরে বলল। নয়নতারা আর এক মুহূর্ত দেরি করলো না। সে দ্রুত পা ফেলে উঠোন পেরিয়ে গেল। তার পেছনে পড়ে রইল দীক্ষা, এক নতুন উপলব্ধি নিয়ে মোড়ার উপর বসে। মানুষের পরিচয় তার কর্মেই, কী করলো তাতেই, পেশায় নয়। নয়নতারা দ্রুত পা ফেলে উঠোন পেরিয়ে যাওয়ার পরও দীক্ষা মোড়ার উপর স্থির হয়ে বসে রইল। তার চোখ দুটি তখনও সেই পথটার দিকে, যে পথে একটু আগে চলে গেল এক অন্ধকার জগতের নারী। নয়নতারার বলা কঠিন কথাগুলো শিশিরের করুণ পরিণতি আর তার নিজের জীবনের প্রতিচ্ছবি।
সব কিছু যেন দীক্ষার মস্তিষ্কের ওপর দিয়ে ঘূর্ণি তুলে গেল। দীক্ষা নিজেকে এতটা সময় শক্ত রেখেছিল। সে জানতো নয়নতারা তার চোখের জল দেখলেই মনে করবে দীক্ষা দুর্বল। সে বুঝবে এখনও শিশিরের স্মৃতি দীক্ষাকে কাঁদায়, কিন্তু না, শিশিরের জন্য নয়। দীক্ষার এই কষ্ট এখন হাজারো নারীর সম্মিলিত কষ্টের প্রতিধ্বনি। নয়নতারার কথায় তার নিজের প্রতি, নারী জন্মের প্রতি এক গভীর সহানুভূতি জেগেছে। নয়নতারার শেষ কথাগুলো যেন কানে বাজছে। মানুষের পরিচয় তার কর্মী, তার পেশায় নয়। এই ভাবনার তোড়ে দীক্ষার হৃদয়ের গভীরে জমাট বাঁধা কষ্টের বাঁধ যেন সামান্য আলগা হলো। দুটি টলমলে জলবিন্দু তার চোখের কোণ থেকে গড়িয়ে নামলো গালের ওপর। দীক্ষা দেরি করলো না এক মুহূর্ত। সে জল গাল ছুঁয়ে থুতনিতে আসার আগেই সে হাত দিয়ে দ্রুত মুছে নিল। চোখের পাতা পর্যন্ত স্পর্শ করতে দিল না। নিজের দুর্বলতা এক ফোঁটাও সে আর কারো কাছে প্রকাশ করতেই চায় না। এই দীক্ষা সেই নরম দুর্বল দীক্ষা নয় আর। জীবন তাকে কঠিন হতে শিখিয়ে দিয়েছে। কঠিন কিন্তু নিষ্ঠুর নয়। সে এখন আত্মমর্যাদা এবং স্থিতিশীলতার প্রতীক। ঠিক তখনই উঠোনের এক কোণ থেকে এগিয়ে এলো বকুল। বকুল উঠোনে এসে দীক্ষার দিকে এক ঝলক তাকিয়ে বুঝতে পারল কিছু একটা ঘটেছে। তার শান্ত চেহারার ভেতর অস্থিরতা সে ধরতে পারল। কার সঙ্গে কথা বলছিলে আপা? বকুল মৃদু পায়ে এগিয়ে এসে জিজ্ঞেস করলো। তার কণ্ঠে সবসময় থাকে এক ধরনের আন্তরিক জিজ্ঞাসা। দীক্ষা চোখ মুছে নেওয়া হাতটা ম্যাক্সির পকেটে ঢুকিয়ে নিল। মুখে একটা কৃত্রিম হাসি টেনে বলল, এমনি এক অচেনা মেয়ে এসেছিল। কি বলছিল ঠিক বুঝতে পারলাম না। অচেনা মেয়ে কোত্থেকে এলো? কি দরকার ছিল? বকুল কৌতূহলী হয়েই বলে উঠল, তার জিজ্ঞেস করিস না, মনে হলো কিছুটা পাগল গুচ্ছের। কী সব গল্প বলছিল। তুই কোথায় ছিলে এতক্ষণ? দীক্ষা দ্রুত প্রসঙ্গ ঘোরানোর চেষ্টা করলো, কিন্তু বকুলের চোখ দীক্ষার মুখের দিকেই নিবদ্ধ। দীক্ষার চোখের কোল সামান্য ভেজা, আর তার মুখে যে হাসিটা ফুটেছে সেটা আসলে হাসির মাস্ক, যা ভেতরে যন্ত্রণা ঢাকতে ব্যবহৃত হয়। বকুল কাছে এসে তার পাশে হাঁটু গেড়ে বসে পড়ল, উঠোনে বিছানো পাটিটার উপর। কাঁদছো কেন আপা? বকুলের স্বর এবার নরম, সহানুভূতিপূর্ণ। দীক্ষা মাথা সামান্য ঝাঁকালো। কই না, কি যেন পড়লো চোখে। চোখে একটু কুটকুট করছিল। বকুল দীক্ষার হাতটা আলতো করে ধরল, তার স্পর্শে আন্তরিকতার সহজ ভালোবাসা। আর কিভাবে তোমায় বোঝাবো? তোমার চোখে পানি দেখলে আমাদেরও খারাপ লাগে আপা, অনেক খারাপ লাগে। আমরা সবাই তোমার সাথে আছি। আমরা তো জানি তুমি কত কষ্ট পেয়েছো, কিন্তু তুমি তো আমার শক্তি। তুমি ভেঙে পড়লে আমরা কি করব? দীক্ষার গলার কাছে তলা পাকিয়ে আসা কষ্টটাকে সে জোর করে ঠেলে নামিয়ে দিল। বকুলের সরল ভালোবাসার সামনে সে আর মিথ্যা অভিনয় করতে পারল না। সে কেবল হাসার চেষ্টা করলো। সেই হাসিটা করুণ, যেন ঠোঁটের কোণে এসে কষ্টে আটকে গেছে। আমি আর কাছি না বকুল, বিশ্বাস কর। আমার চোখে যা পড়েছে তা আসলে আমার ভিতরে শেষ দুর্বলতাটুকু। আজ সেটা বের করে দিলাম, আর কোনো দিন নয়। দীক্ষার চোখ হঠাৎ কঠিন হয়ে উঠল। আমি এখন শুধু আমার বাচ্চার জন্য বাঁচবো, আর কারোর জন্য নয়। বকুল স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই তোমার দীক্ষা আপা, তুমি এভাবেই শক্ত থেকো। আমরা জানি তোমার জীবনটা সোজা না, কিন্তু আমাদের হাতে হাতে ধরলে সব সোজা হয়ে যাবে। এই পারিবারিক নির্ভরতা, এই সহজ ভালোবাসা দীক্ষাকে তার ভাঙা পৃথিবী থেকে উঠে দাঁড়াতে সাহায্য করেছে। দীক্ষা বকুলের হাত ধরে উঠে হালকা চাপ দিল। কৃতজ্ঞতায় তার চোখ আবারও চিকচিক করে উঠল, তবে এইবার আর জল গড়িয়ে পড়তে দিল না। ঠিক সেই মুহূর্তেই উঠোনের বাইরে পাকা রাস্তার ধারে একটা আওয়াজ হলো। আওয়াজটা খুব কাছে এসে থামলো। কালো রঙের বড় একটি গাড়ি, যা এই গ্রামে সহজে চোখে পড়ে না। গাড়িটা এত নিঃশব্দে এলো যে তাদের দুজনের কেউই টের পায়নি, কিন্তু থামার পর ইঞ্জিন বন্ধের মৃদু শব্দটা স্পষ্ট শোনা গেল। দীক্ষা এবং বকুল দুজনেই কথা থামিয়ে অবাক হয়ে মুখ চাওয়াচাই করলো। এই নির্জন গ্রামে এমন কালো ঝকঝকে গাড়ি সাধারণত আসে না। কে এলো? দীক্ষা ফিসফিস করে জিজ্ঞেস করলো। তার হৃৎপিণ্ড দ্রুত হতে শুরু করেছে। নয়নতারার বিদায়ের পরই এই রহস্যময় আগমনের কারণ কি? বকুলও মাথা নেড়ে বলল, জানি না তো আপা, হয়তো শহর থেকে এসেছেন, কিন্তু কার কাছে এসেছেন? দরজার ওপাশে যেন সময় থমকে গেছে। গাড়ির দরজা খোলার কোনো শব্দ নেই, ভেতর থেকে কেউ নেমেও আসছে না। শুধু কালো কাঁচের ওপাশে এক গভীর নীরবতা, যা দীক্ষার শান্ত জীবনে এক অজানা ইঙ্গিত নিয়ে আসছে।
দীক্ষা এবং বকুলের চোখে এখন উদ্বেগ। তাদের শান্ত সাধারণ দিনটি হঠাৎ করেই যেন এক নতুন এবং অচেনা মোড় নিতে চলেছে। কিছুক্ষণের মধ্যেই গাড়ির পেছনের দরজা নিঃশব্দে খুলে গেল। সাদা ধবধবে পাঞ্জাবি পরা শান্ত ও সৌম্য চেহারার এক ভদ্রলোক ধীর পায়ে উঠোনে প্রবেশ করলেন। তিনি অরুণিমাভ চৌধুরী। অরুণিমাভ সবার প্রতি একটা সম্ভ্রমসূচক সালাম জানালেন। অরুণিমাভ চৌধুরী বললেন, আপনারা হয়তো আমাকে চেনেন না, আমার নাম অরুণিমাভ চৌধুরী। আপনাদের এই নির্জন মুহূর্তে এভাবে এসে বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী। তবে কিছু জরুরি কথা বলার ছিল, যা আপনাদের সবার জানা প্রয়োজন। ততক্ষণে উঠোনে এসে জড়ো হয়েছেন খালেদা ও বড় মামাও। এত বড় কালো গাড়ি নিজের বাড়ির সামনে এসে দাঁড়িয়েছে, ব্যাপারটা একবার খতিয়ে দেখতেই সকলের আশা। বড় মামা সবার পক্ষ থেকে এগিয়ে এলেন। বড় মামা বললেন,